সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেজ। শুরুতেই জানাবো বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী, সন্তান ও শ্বশুর সহ কুষ্টিয়ার সাংবাদিকের মৃত্যু, যোগাযোগের জন্য হটলাইন চালু। ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের ভোট কাল গণনা শেষে সবার সামনেই ফলাফল ঘোষণা। বিশেষ বাস সার্ভিস নিয়ে উচ্ছ্বসিত কর্মজীবী নারীরা, স্বাচ্ছন্দ্যে পৌঁছানো যাচ্ছে গন্তব্যে, সংখ্যা বৃদ্ধির দাবি। ভারতের কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 4 জনের বাড়ি কুষ্টিয়ায়। তাদের মধ্যে আছেন এক সাংবাদিক, তার স্ত্রী, সন্তান ও শ্বশুর। মৃত দেবাশিস দত্ত আজকের পত্রিকা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল 9-এর কুষ্টিয়া প্রতিনিধি ছিলেন। ওই ঘটনায় তার স্ত্রী আফসানা শারমিন, ছেলে স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম হোসেন মারা গেছেন। চিকিৎসার জন্য 15 দিন আগে তারা ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে গিয়েছিলেন। বুধবার তাদের দেশে ফেরার কথা ছিল। তার আগেই মঙ্গলবার রাতে কলকাতায় নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ 9 ব্যক্তির মৃত্যু হয়। এর মধ্যে কুষ্টিয়ার ওই 4 জন ছিলেন। এদিকে ওই দুর্ঘটনায় আহত নিহতদের বাংলাদেশে অবস্থানরত স্বজনদের যোগাযোগের সুবিধার্থে সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশন। যাচ্ছি পরের প্রসঙ্গে। ৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হতে যাচ্ছে। আগামীকাল জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট দেবেন সংসদ সদস্যরা। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। বৃহস্পতিবার দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত বিরতিহীন চলবে ভোট গ্রহণ। দেশে সবশেষ 1991 সালে রাষ্ট্রপতি পদে ভোট হয়। এরপর থেকে 7 জন রাষ্ট্রপতি ক্ষমতাসীন দলের একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিরোধী দল কোনো প্রার্থী দেয়নি। এবার বিরোধী দল থেকে প্রার্থী দেওয়ায় 3.5 দশক পর রাষ্ট্রপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হতে যাচ্ছে। এজন্য সংসদ ভবনে বসানো হয়েছে ব্যালট বাক্স। নির্বাচনে জাতীয় সংসদের 349 জন সংসদ সদস্য ভোটার। শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে গত 24 জুলাই দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করেন। 20 আগস্ট নির্বাচন কমিশন 23তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে 20 আগস্ট বৃহস্পতিবার। রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশের 2 শীর্ষ ও প্রবীণ রাজনীতিক। জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী হয়েছেন অলি আহমদ। 11 দলীয় ঐক্যের 90 জন সংসদ সদস্য থাকলেও 2/3 সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিএনপির। এছাড়া সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী দলের বাইরে ভোট দেওয়ার সুযোগ না থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটা নিশ্চিত। নির্বাচনে সংসদ সদস্যদের আইডি কার্ড সাথে রাখা সহ বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। চালানো যাবে না নির্বাচনী প্রচারণা। ভোট গ্রহণ শেষ হওয়ার পরই গণনা শুরু হবে। প্রাপ্ত বৈধ ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচন কর্মকর্তা। পরে নির্বাচন কমিশন থেকে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের দিন জাতীয় সংসদ ভবনের ভেতরে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে। সারা বিশ্ব এই নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। নির্বাচনে প্রথমে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধী দলীয় নেতা ভোট দেবেন, যা বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে উল্লেখ করেন সিসি। গণনা শেষে সবার সামনে ভোটের ফলাফল ঘোষণা করা হবে। ভোটের ফলাফল যেটা ঘোষণা হবে, ওই যে 2টা থেকে 5টা পর্যন্ত ভোট হবে। তো ভোটের পরে তো আমরা ওখানে ইনস্ট্যান্টলি গোনা শুরু করব। গোনার পরে রেজাল্ট যেটা আমি অ্যানাউন্স করবো অ্যাজ নির্বাচনী কর্তা, দ্যাট ইজ ফাইনাল অ্যাজ পার ল। দ্যাট ইজ ফাইনাল অ্যাজ পার ল।
সুতরাং ওটা আমরা ভোটের পরপরই আমরা কাউন্টিং করে ওখানে আমরা ঘোষণা করে দেব, পরে আমরা এখানে এসে হয়তো দিনই গ্যাজেট করে দেবো। আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনে আইনি কোনো বাধা নেই, নির্বিঘ্নেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। দুপুরে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। সংসদ নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থী যেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন এমন গ্রাউন্ডে একটি রিট করেন হাইকোর্টের আইনজীবী সাইফুল আলম ফুয়াদ। পরে রিটটি শুনানির শেষে সরাসরি খারিজ করে দেন দ্বৈত বেঞ্চ। অ্যাটর্নি জেনারেল বলেন, শুধুমাত্র ব্যক্তিগত প্রচারণার জন্য এসব রিট করেন কিছু আইনজীবী, যার কোনো আইনি ভিত্তি নেই। আমি আদালতের কাছে বলেছি যে আদালতের কাছে যখন কোনো ব্যক্তি কোনো সাংবিধানিক আইনি প্রশ্ন আসবেন, তাকে অন্তত এই কোর্টে আসার জন্য যে লিগ্যাল আইনগত যে যৌক্তিকতা তা থাকতে হবে। হাইকোর্ট বিভাগে গতকাল একটি দায়েরকৃত রিট পিটিশন যেটি সরাসরি খারিজ হয়েছিল, এবং আজকে আরেকজন আইনজীবী দায়েরকৃত এই রিট পিটিশনের খারিজ হওয়ার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানে কোনো ধরনের আইনি প্রতিবন্ধকতা সৃষ্টির কোনো সুযোগ এবং সম্ভাবনা আমরা দেখছি না। রাজধানীর সড়কে মহিলা বাস সার্ভিস চালু হয়, স্বস্তিতে যাতায়াত করতে পারছেন নারীরা। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পেরে খুশি তারা। শুধু কয়েকটি রুটে নয়, শহরের গুরুত্বপূর্ণ সব সড়কে এ ধরনের বিশেষ বাসের সংখ্যা বাড়ানোর দাবি তাদের। ব্যস্ত সড়কে ছুটে চলছে নারী যাত্রীদের বিশেষ বাস। নেই গণপরিবহনের মতো ভিড়, হুড়োহুড়ি করে গাড়িতে ওঠার অস্বস্তি। প্রতিদিনের কর্মস্থল বা প্রয়োজনে বের হয়ে বিড়ম্বনা থেকে যেন রেহাই পেয়েছেন নারী যাত্রীরা। বিশেষ এই ব্যবস্থা চালু হওয়ায় অনেকটা স্বস্তিতে যাতায়াত করতে পারছেন তারা। দ্বিতীয় দিনে বেশি ভিড় না থাকলেও প্রতি বাসেই ছিলেন কর্মজীবী নারী, শিক্ষার্থী সহ নানা বয়সী যাত্রী। পাশাপাশি পুরুষ যাত্রী না থাকায় অনেকটা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছেন তারা। সরকারের এই উদ্যোগটা ভালো আমাদের জন্য, বিশেষ করে আমার জন্য খুব ভালো হয়েছে যে বাচ্চা নিয়ে নর্মাল বাসে ওঠার সময় যে ঝামেলাটা হতো সেটা হচ্ছে না এখন, এবং আজকেই আর কি ফার্স্ট আমি বাসে উঠলাম, ভালো লাগছে আমার। এটা তো খুবই ফ্লেক্সিবল একটা ট্রান্সপোর্ট হচ্ছে যে আমরা মেয়েরা সব একসাথে যাব, আবার ড্রাইভ করবে মেয়েরা, আমাদের হেল্প করবে মেয়েরা, খুবই ভালো। মহিলাদের অনেক ভোগান্তি, রাস্তায় দেখা যায় যে যেভাবে মাঝে মাঝে পরিস্থিতি হয় আমাদের জন্য অনেক টাফ হয়ে যায় চলাফেরা, সেই ক্ষেত্রে মহিলাদের জন্য অনেক একটা সিকিউর একটা এটা খুবই দরকার। এই পরিবহনের চালক সহ সকলে নারী হওয়ায় উচ্ছ্বসিত তারা। দক্ষতার সঙ্গে স্টিয়ারিং সামলে গন্তব্যে ছুটছেন সবাই। নারীদেরকে আমরা যেন তাদের গন্তব্যে শৃঙ্খলাভাবে কোনো দুর্ঘটনা না হোক, শান্তি শৃঙ্খলা মতো আমরা যেন তাদের গন্তব্যে পৌঁছে দিতে পারি। সবাই আমাদেরকে বেশ শুভকামনা জানাচ্ছে এবং আমরা খুব সন্তুষ্ট তাতে। আমরাও তাদেরকে বলবো যে আমাদের পাশে থাকবেন আপনারা। সড়কে বিশেষ এই বাসের সংখ্যা বাড়লে যাতায়াত সুবিধার পাশাপাশি বাড়বে গণপরিবহনে নারীর অংশগ্রহণ, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। হামে আক্রান্ত শিশুদের 65%ই অপুষ্টির শিকার। এর মধ্যে 12% শিশু তীব্র এবং 53% মাঝারি অপুষ্টির শিকার। এছাড়া হামে আক্রান্ত 38% শিশু জন্মের পর প্রথম 6 মাস পরিপূর্ণভাবে মায়ের দুধ পায়নি, আর মারা যাওয়া শিশুদের 82%ই পূর্ণ 6 মাস বুকের দুধ পায়নি। শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের রোগতত্ত্ব গবেষণা বিভাগের উদ্যোগে পরিচালিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গবেষণায় আরও যুক্ত ছিল আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র ICDDRB। বুধবার এক ব্রিফিংয়ে গবেষণার বিভিন্ন দিক তুলে ধরা হয়। হাসপাতালে ভর্তি হামে আক্রান্ত 354 শিশুর উপর গবেষণাটি পরিচালনা করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, হাম নিয়ন্ত্রণে আরও 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। সরকারি হিসাব বলছে, রোপা আমন মৌসুমে রাজশাহীতে সারের বরাদ্দ বেড়েছে, কিন্তু মাঠের চিত্র একেবারেই ভিন্ন। অনুমোদিত ডিলারদের কাছে গিয়ে কৃষকদের শুনতে হচ্ছে সার নেই, অথচ একই বাজারে খুচরা দোকানে বাড়তি দামে মিলছে সার। ফলে অতিরিক্ত দামেই সার কিনতে বাধ্য হচ্ছেন কৃষকরা। আমনের জমি প্রস্তুতে ব্যস্ত রাজশাহীর চাষিরা। সার দেওয়ার সময় ঘনিয়ে আসতেই চিন্তার ভাঁজ কৃষকের কপালে। কৃষি কার্ড হাতে ডিলারদের দোকানে দোকানে ছোটাছুটি করেও
সরকার নির্ধারিত দামে সার পাচ্ছেন না তারা। খুচরা বিক্রেতাদের কাছে মিলছে টিএসপি ও ডিএপি, তবে সরকার নির্ধারিত দামের চেয়ে বস্তা প্রতি গুনতে হচ্ছে কয়েকশো টাকা বেশি। আমি একজন কৃষক, কৃষি কার্ড আছে, অথচ আমরা সময় মতো সার পাচ্ছি না। এখন একটা ভরা মৌসুম, এখন আমরা সময় মতো সার না পেলে আমাদের আবাদ করা তো সমস্যা। আমরা কোনো সার ভর্তুকি পাই না, দোকান থেকে আমার কিনতে হয় বেশি দামে। লাগবে 5 বস্তা সার, 1 বস্তা সার কিনতে যায় মাথা নষ্ট। একটা কৃষক কার্ডে 3 বস্তা সার পাচ্ছি, 3 বস্তা সারে তো আমার আবাদ হবে না। বিএডিসির অনুমোদিত ডিলাররা বলছেন, আমন মৌসুমে চাহিদা বেশি থাকায় বরাদ্দ পাওয়া সার 2-3 দিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। আমরা এই মাসে 230 বস্তা সার পেয়েছি, আগস্ট মাসে। এই 230 বস্তা সার এই মোটামুটি 280-কে আমরা বিতরণ করতে পেরেছি। তো এই একটা কৃষকে আপনার সারের বস্তা চাই, কেউ 5 বস্তা, কেউ 10 বস্তা, কেউ 7 বস্তা, কেউ 1 বস্তা, 2 বস্তা, এইভাবে নিতে আসে সার। মন্ত্রণালয়ের অনুমোদিত বরাদ্দ অনুযায়ী রাজশাহী জেলার 217 জন ডিলারের মাঝে সার সরবরাহ করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। অনুরূপ আগস্ট মাসে আমাদের রাজশাহী অঞ্চলে ওই বরাদ্দ, মন্ত্রণালয়ের বরাদ্দ ছিল 5620 টন। আমরা ওই 217 জন ডিলারের মাধ্যমে আমরা এটা বিতরণ করছি। সরকার নির্ধারিত দামে 50 কেজির 1 বস্তার টিএসপি সারের মূল্য 1350 টাকা, ডিএপি 1050 আর এমওপি 1000 টাকা। আর খুচরা বাজারে টিএসপি বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা, ডিএপি 1600 আর এমওপি বিক্রি হচ্ছে 1500 টাকা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের বিরুদ্ধে অস্ত্র কিংবা কৌশল কোনোটি কাজে আসেনি। তাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবারই উল্টোপাল্টা মন্তব্য করছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে। শিগগিরই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পরিকল্পনার কথা জানান তিনি। বিশ্ব অর্থনীতিতে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে নিজেদের সম্পত্তি হিসেবে ঘোষণা করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Pretty soon I'll be declaring the Hormuz Strait a territory of the United States. ট্রাম্পের বক্তব্যকে অবশ্য সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির নেতারা বলছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট, বিমানবাহী রণতরী, প্রেসিডেন্টের নির্দেশ কিংবা নির্বাচনী বক্তৃতা, এসব দিয়ে হরমুজ দখল করা যায় না। হরমুজ ইরানের ছিল, আছে এবং থাকবে। ট্রাম্পের কথাকে পাত্তা না দিয়ে ইরান হরমুজ প্রণালীর আরেক মালিক ওমানের সঙ্গে প্রণালীর ব্যবস্থাপনা, যান চলাচল এসব নিয়ে আলোচনা অব্যাহত রেখেছে। প্রশ্ন হচ্ছে, ট্রাম্পের এই ঘোষণার বাস্তবায়ন কি আদৌ সম্ভব? চাইলেই কি ট্রাম্প হরমুজের মালিকানা দাবি করতে পারেন? এর আগেও ইরানের গুরুত্বপূর্ণ তেল মজুদ কেন্দ্র খার্ক দ্বীপ দখলের হুমকি দিয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন অবশ্য ইরানের নেতারা বলেছিলেন, বন্দুকের ট্রিগারে আঙ্গুল রেখে অপেক্ষা করছে আইআরজিসির সেনারা। এছাড়া ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলেরও হুমকি দিয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্প। অর্থাৎ খার্গ, গ্রিনল্যান্ড কিংবা হরমুজ এসব দখলের হুমকি ট্রাম্পের একটি রাজনৈতিক কৌশল মাত্র। কোনো প্রেসিডেন্ট একতরফাভাবে ঘোষণা দিয়ে কোনো নতুন অঞ্চলের মালিক হতে পারে না। মার্কিন সংবিধান অনুযায়ী কোনো নতুন অঞ্চল মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতে কংগ্রেসে আইন পাশ হতে হয়। এছাড়া আন্তর্জাতিক আইনেও হরমুজ কোনো একক দেশের সম্পত্তি নয়। প্রণালীর 2 উপকূলে থাকা 2টি দেশ, ইরান এবং ওমান, এই প্রণালীর মালিক। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই হুমকির মূল কারণ ইরানের উপরে চাপ বাড়ানো এবং একই সাথে নিজের সমর্থকদের কাছে আরও জনপ্রিয় হয়ে ওঠার একটি কৌশল। তাদের মতে একজন টেলিভিশন উপস্থাপক হিসেবে চটকদার কথা বলে দর্শকদেরকে উত্তেজিত করা, উত্তেজিত রাখা, এটি ট্রাম্পের পুরনো অভ্যাস। এর সাথে জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতির সম্পর্ক তেমন একটা নেই। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ম্যাকাইয়ে প্রথম দিনের মতো জিম সেশন করেছে বাংলাদেশ দল। প্রথম টেস্টে চোটের কারণে দলের সঙ্গে না থাকলেও দ্বিতীয় টেস্টের আগে যোগ দিয়েছেন শরীফুল ইসলাম। ডারউইনের আবহাওয়া ছিল বেশ গরম আর ম্যাকাইয়ের পরিস্থিতি পুরো উল্টো। আগামী 22 আগস্ট শুরু হবে বাংলাদেশ অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট। ম্যাক্রোয়ের ওয়েদার আসলে বলবো খুবই সুন্দর, আমাদের জন্য অনেক ভালো, কারণ হালকা ঠান্ডা আছে।
আমরা তো তারপরে খেলছি, মোটামুটি গরম ছিল, বাট এখানেও একটা ওয়েদারটা খুবই টিমের এনভায়রনমেন্ট খুব ভালো, এবং কি আমরা একে অপরের সবাই দেখতেছি একে অপরের উপর সাপোর্ট করে, প্রচুরটা টুরি করে, বাট আমরা এখন নেক্সট ম্যাচ নিয়ে চিন্তা করছি খেলা দেখা যাক। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ, তবে যাবার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী, সন্তান ও শ্বশুর সহ কুষ্টিয়ার সাংবাদিকের মৃত্যু, যোগাযোগের জন্য হটলাইন চালু। ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকাল, গণনা শেষে সবার সামনেই ফলাফল ঘোষণা। বিশেষ বাস সার্ভিস নিয়ে উচ্ছ্বসিত কর্মজীবী নারীরা, স্বাচ্ছন্দ্যে পৌঁছানো যাচ্ছে গন্তব্যে, সংখ্যা বৃদ্ধির দাবি। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।